হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজার এডুকেশন। সো আজকে আমরা আবার হিস্ট্রির কিছু বাছাই করা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। চলো প্রথম কোশ্চেন কি বলেছে দেখে নি। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? ভেরি কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট এবং কমন একটা কোয়েশ্চেন। এটা আপাতত ডব্লিউবিপি আর লেডি কনস্টেবল প্রিলিমসে জিজ্ঞাসা করা হয়েছে। এই যে পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজের যে দাবি, সেই দাবিটা মেনলি কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছিল এবং কংগ্রেসের প্ল্যাটফর্মে এই দাবিটা তোলা হয়েছিল লাহোর সেশনে, লাহোর অধিবেশন 1929। এই সেশনে এই পূর্ণ স্বরাজের যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তার দরুন পরের বছর মানে 1930 26 জানুয়ারি যখন আনঅফিসিয়ালি স্বাধীনতা দিবস পালন করেছিলেন জওহরলাল নেহরু, সেটা মধ্যরাতে করেছিলেন লাহোরের রাভি নদীর তীরে। তো এই ডেটটাকে রিমার্কেবল করে রাখার জন্য কিন্তু আমরা জানি যে এই ডেটে আমাদের সংবিধানও কার্যকরী হয়েছে, তাই তো চালু হয়েছে, যে কারণে এখন বর্তমান দিনে আমরা রিপাবলিকান ডে পালন করে থাকি এই ডেটটাতে। তো এই যে আনঅফিসিয়ালি যে তিনি স্বাধীনতা, কারণ তখন সালটা দেখো, তার মানে ব্রিটিশ ইন্ডিয়া, আমরা তখনও ইন্ডিপেন্ডেন্ট হইনি, তো সেই জন্য আমি বলছি আনঅফিসিয়ালি। তো এই পূর্ণ স্বরাজের অঙ্গীকার হিসেবে কিন্তু এই স্বাধীনতা দিবসটা পালন করা হয়েছিল। তো এটা আমাদের সাল দিয়েও, এখানে তো সাল মেনশন করে দেওয়াই আছে, তো অনেক সময় কিন্তু সাল দিয়েও কোশ্চেনটা হয়, তো এই সালটাকেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আন্ডার জেএল নেহরু, জওহরলাল নেহরু। আচ্ছা, এই যে অপশনস গুলো বাকিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই অপশন সিটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই সেশনটা দেখে, হরিপুরা সেশন 1938, যেখানে সুভাষচন্দ্র বসু প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরের ইয়ার মানে 1939-এ একটা হরিপুরা, আরেকটা হচ্ছে 1939 ত্রিপুরী সেশন। ত্রিপুরী সেশনে নেক্সট সেশনেও কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, বাট এখানে তিনি ত্যাগ করে দিয়েছিলেন, কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, সভাপতিত্ব ত্যাগ করেছিলেন এবং কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন। দিয়ে এই ইয়ারে তিনি এস্টাবলিশ করেছিলেন ফরওয়ার্ড ব্লক। তো এই টোটাল ইনফরমেশন, এই সবগুলো দিয়েই কিন্তু কখনো না কখনো কোনো একটা পরীক্ষায় কোয়েশ্চেন কিন্তু হয়েছে এবং আবারও হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলেছে, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত? কুনিক ইজ আ টাইটেল অফ অজাতশত্রু। এখান থেকে দুটো কোশ্চেন হয়, একটা তো তোমাদের এখানে দেওয়াই রয়েছে কুনিকের কথা, আরেকটা টাইটেল যেটা থেকেও মাঝে মাঝে কিন্তু কোশ্চেন হয়, দ্যাট ইজ শ্রেনিক, যেটা হচ্ছে বিম্বিসারের টাইটেল। বিম্বিসারকে অজাতশত্রুর পিতা, তাই তো? এবং এই অজাতশত্রু আর বিম্বিসার দুজনে কোন বংশ থেকে বিলং করেন? আমরা কি জানি, হর্ষঙ্ক বংশ থেকে বিলং করেন এই দুজন। বিম্বিসার হচ্ছেন এই ডাইনাস্টির প্রতিষ্ঠাতা, তাই তো? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, এই কোশ্চেনটা কিন্তু প্রায়শই দিয়ে থাকে যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার, বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু। তাহলে পুত্রের টাইটেল কুনিক, পিতার টাইটেল শ্রেনিক, দুটোই কিন্তু কোশ্চেন হয় আমাদের। বাকি পড়ে রইল অশোক আর বিন্দুসার, এটাও কিন্তু পিতা পুত্র। দেখো, বিন্দুসার হচ্ছেন পিতা এবং বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক। এবং এই দুজন মানে অশোক আর বিন্দুসার, এই দুজন কোন বংশ থেকে বিলং করেন? মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা প্রতিষ্ঠিত যে মৌর্য বংশ, সেই বংশ থেকে বিলং করেন বিন্দুসার এবং অশোক। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে দেয়, হর্ষঙ্ক বংশের ক্যাপিটালটা দেয় মাঝে মাঝে, এটাও একটু মনে রাখবে, রাজগীর বা রাজগীর হচ্ছে ক্যাপিটাল। নেক্সট, কোন সাম্রাজ্যকে ব্রাহ্মক্ষত্রীয় সাম্রাজ্য বলা হয়? এই যে ব্রাহ্মক্ষত্রীয়, দ্যাট মিনস আগে এটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছে।
এইটাকে একসাথে বলা হচ্ছে ব্রাহ্মক্ষত্রিয়। তার মানে কোন সাম্রাজ্যই, এই যে চারটে অপশনস, এই চারটে অপশনস এর মধ্যে কোনো একটা বংশ যার রাজারা ব্রাহ্মণও ছিলেন এবং ক্ষত্রিয় থেকেও ছিলেন, তো যে কারণে সেই সাম্রাজ্য বা সেই বংশটাকে বলা হয় ব্রাহ্মক্ষত্রিয়। এন্ড আনসার ইজ সেন বংশ। আচ্ছা, এইখানে বাকি যে বংশগুলো রয়েছে সেখান থেকে তোমাদের বিভিন্ন রকম, যেমন চালুক্য থেকে কোশ্চেন হয়। চালুক্যদের ক্যাপিটালটা একটু মনে রাখবে। চালুক্যরা বিভিন্ন জায়গায় ছিল, বাট তোমাদের সিলেবাস থেকে যেটা আসে সেটা হচ্ছে বাতাপির চালুক্য দিয়েই কোশ্চেন হয়। এবং বাতাপির চালুক্য, তার ক্যাপিটাল হচ্ছে তো বাতাপি, তার প্রতিষ্ঠাতাকে প্রথম পুলকেশী এবং শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী। পাল বংশ মেনলি কোথায় রুল করেছে? বিহার। মাঝে মাঝে এটাও কোশ্চেন দেয়, পাল বংশ কোথায় রাজত্ব করেছে? বিহার, এটাও মনে রাখবে। সেন বংশ তো বেঙ্গল অবভিয়াসলি, এবং এই সেন বংশের একটা ফেমাস ক্যাপিটাল নবদ্বীপ। এটা দিয়ে মাঝে মাঝেই কোশ্চেন হয় যে নবদ্বীপ কাদের রাজধানী ছিল, আমাদের বেঙ্গলের যে নবদ্বীপ। নেক্সট, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? মানে অ্যাকচুয়ালি ফাউন্ডার কে, এটাই তো কোশ্চেন। এই তমলুক বা তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে কবে উঠেছিল? ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সময়, ডিউরিং ভারত ছাড়ো আন্দোলন এই তাম্রলিপ্ত জাতীয় সরকারটা গড়ে উঠেছিল, এবং সেটা ফাউন্ডার কে? সতীশচন্দ্র সামন্ত। ওকে, নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? ভেরি কমন কোশ্চেন এবং ভেরি ইজি কোশ্চেন, এখানে আলাদা করে আর কিছু ভাবার অবকাশই নেই। ডালহৌসি। সত্যবিলোপ নীতিটা কি? সত্তার বিলোপ। তার মানে এই নীতিটার দ্বারা তিনি কি করেছিলেন? যে সকল রাজ্যের শাসকদের জন্মসূত্রে কোনো সন্তান নেই, পুত্র সন্তান নেই, সেই সমস্ত রাজ্যের সেই শাসকের পরে অধিকারে কাদের চলে যাবে? ব্রিটিশদের অধিকারে চলে যাবে। তার মানে সেই রাজ্যের শাসকের যদি কোনো দত্তক পুত্র থাকে, সেই দত্তক পুত্র কিন্তু উত্তরাধিকার পাবে না। দ্যাট ইজ সত্তার বিলোপ, তাই তো? এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, সত্যবিলোপ নীতির আন্ডারে ডালহৌসি সব থেকে প্রথম কোন রাজ্য দখল করেন? দ্যাট ইজ সাতারা। এটাও কিন্তু কোশ্চেন, সব থেকে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আমাদের এখানে এসএসসি জিডি এবং ডাব্লিউবিপি কেপি সমস্ত কিছুরই ক্লাসেস, নিউ ব্যাচেস শুরু হয়ে গেছে। তো স্ক্রিনের ওপর তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পাচ্ছ, এবং আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা সমস্ত ডিটেলস ফোন করলেই সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং আমাদের এখানে আবাসিক এবং ক্লাসরুম উভয় প্রকার কোচিং এরই সুব্যবস্থা রয়েছে। তো এবং এখানে ক্লাসেস তোমাদেরকে একদম ফাউন্ডেশন লেভেল থেকে করানো হবে, হাতে ধরে শেখানো হবে, এবং তার পাশাপাশি যে প্র্যাকটিস লেভেল, সেই প্র্যাকটিস লেভেলটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে যে এইখানে যে প্র্যাকটিস করানো হয় সেই প্র্যাকটিস থেকে তোমরা কতটা উপকারিতা পাবে, এটা কিন্তু তোমরা এখানে এলেই বুঝতে পারবে। তো দেরি না করে চলে এসো, এবং এখানকার যা কিছু ইনফরমেশন সেটা জানার জন্য তোমরা এই হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করো, সেখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং আমাদের অফলাইন ক্লাসের পাশাপাশি আমাদের কিন্তু অনলাইনেরও সুব্যবস্থা রয়েছে। তো তোমরা দেরি না করে অনলাইনে, যাদের অফলাইনে হয়তো এই মুহূর্তে সুবিধা হয়ে উঠছে না, তারা অনলাইনে চেষ্টা করতে পারো। অনলাইনেও তোমাদের সমস্ত রকম সুবিধা দেওয়া হবে, এবং অনলাইনের জন্য তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং তার পাশাপাশি আমাদের বর্তমানে সিবিটি মক টেস্ট 20টি প্র্যাকটিস সেট কেপির জন্য দেওয়া হয়েছে, দাম মাত্র 115 টাকা। তো তোমরা সেটা পারচেস করো, সেখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা হেল্প পাচ্ছ। নেক্সট কোশ্চেন আমাদের, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? এটাও খুব সোজা প্রশ্ন, লোহা। এটা আলাদা করে আর ভাবার কোনো বিষয় নাই, এটাও খুব সোজা কোশ্চেন। নেক্সট, হুমায়ুন নামা কে রচনা করেছেন? অনেকে না এই জায়গাটাতে কনফিউজড হয়ে যায়, দেখে মনে হচ্ছে হুমায়ুন নামা তাহলে হয়তো আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, বাট এটা কিন্তু অটোবায়োগ্রাফি নয়। মুঘল পিরিয়ডে লেখা, বুঝতেই পারছো, হুমায়ুন নামা হুমায়ুনের জীবনী, এবং হুমায়ুন কি মুঘল সম্রাট। তো হুমায়ুন নামা লিখেছেন তার বোন গুলবাদন বেগম।
আমাদের মুঘল পিরিয়ডে অটোবায়োগ্রাফি দুটো আছে, মনে রাখবে, কারণ এটা দিয়ে কোশ্চেন হয়। একটা হচ্ছে বাবরনামা বা তুজুকি বাবরি, আরেকটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, দ্যাট মিনস জাহাঙ্গীরের আত্মজীবনী। তো এই দুটোই হচ্ছে আত্মজীবনী, বাকিগুলো কিন্তু সব জীবনী। ওকে, এটা মনে রাখবে। তার কারণ অনেক সময় 4টে মুঘল সম্রাটের নাম দিয়ে অপশনে জিজ্ঞাসা করবে যে হয়তো পেয়ার করে দেবে, দুজন দুজন করে পেয়ার করে দেবে, দিয়ে বলবে যে কাদের আত্মজীবনী রয়েছে। তো মনে রাখবে আত্মজীবনী বাবর আর জাহাঙ্গীরের আছে, বাদ বাকি যে বইগুলো সেগুলো কিন্তু জীবনী, কোনো না কোনো রাইটার লিখেছেন। যেখানে এই যে আরেকটা চোখে পড়ে গেল আবুল ফজল, আবুল ফজল কি লিখেছেন? আকবরের জীবনী লিখেছেন, আকবরনামা, তাই তো। চলো নেক্সট, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। খুব মজার বিষয় যে এখানে যে অপশনস গুলো রয়েছে সমস্তটাই হচ্ছে রাষ্ট্রকূট বংশের রাজাদের নাম। তো এখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই তাহলে করতে হবে যে প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তিদুর্গ। এটাও খুব কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। আরেকটা কথা মনে রাখবে এখান থেকে, এই যে রাষ্ট্রকূট, রাষ্ট্রকূটদের ক্যাপিটাল, এটাও মাঝে মাঝে জিজ্ঞাসা করে, মান্যক্ষেত। রাষ্ট্রকূটদের রাজধানী হচ্ছে মান্যক্ষেত। নেক্সট, উলগুলান বিদ্রোহের নেতৃত্ব কে দেন? কোশ্চেনটা খুব ইজি, বাট এই শব্দটার জন্য অনেকে, যদি এই শব্দটার সঙ্গে পরিচয় না থাকে তাহলে হয়তো অনেকে কনফিউজড হয়ে যাবে, ভাববে যে বাবা উলগুলান বিদ্রোহ আবার কোন বিদ্রোহ। বাট যারা জানবে এই শব্দটা কি তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এই উলগুলান বিদ্রোহ অ্যাকচুয়ালি মুন্ডা বিদ্রোহকে বলা হচ্ছে। উলগুলান শব্দটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। তাহলে আনসার কি? আর তো ভাবার কোনো বিষয়ই নেই, তাই তো। আনসার হচ্ছে বিরসা মুন্ডা। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, এই উলগুলান শব্দটার অর্থ কি? প্রবল বিক্ষোভ বা বিদ্রোহ, যা বলতে পারো, একই ব্যাপার। ওকে, নেক্সট, সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? এটাও ভীষণ সোজা প্রশ্ন এবং এটাও মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাই তো বলা হয় তো দাদাভাই নৌরোজিকে। নেক্সট, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? এই যে এই ইনসিডেন্টটা, যেটা পরবর্তীকালে মুজাফফরপুর বোম কেস নামে পরিচিত হয়েছিল, এবং যার আন্ডারে ক্ষুদিরাম বোস এবং আরেকজন তার সহযোগী, যাদেরকে যারা এই অভিযুক্ত ছিলেন এই মামলার আন্ডারে কে ছিলেন? তার সহযোগী প্রফুল্ল চাকি। এটা হয়েছিল কবে? মুজাফফরপুর বম কেস 1908-এ, যখন ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল যে কেসের আন্ডারে। যদিও কিংসফোর্ড এখানে নিহত হননি, কারণ যে গাড়িতে তিনি বোমা নিক্ষেপ করেছিলেন, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলতে পারো, সেই গাড়িতে তিনি ছিলেন না। সেই গাড়িতে দুজন ব্রিটিশ মহিলা ছিলেন, ট্রাভেল করছিলেন, যারা আনফর্চুনেটলি মারা গিয়েছিলেন। তো আলটিমেটলি টার্গেট তাকে করা হয়েছিল, বাট সেখানে তিনি ছিলেন না। তো এখানে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এবং প্রফুল্ল চাকি নিজেই নিজেকে শুট করেছিলেন। তো এই ইয়ারটা একটু মনে রাখবে, কারণ কোশ্চেন হয় ক্ষুদিরাম বসু ফাঁসি কবে, কত সালে হয়েছিল। নেক্সট, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? এইটা যদি সাল জানো তাহলে আনসার এমনি হয়ে যায়। কিছু কিছু কোশ্চেনের সাল দিয়ে আনসার হয়। ক্রিপস মিশন ভারতে এসছে কবে? 1942, তাই তো। তাহলে কে ছিলেন? উইনস্টন চার্চিল। নেক্সট, আচ্ছা দাঁড়াও, নেক্সটে যাওয়ার আগে এখানে আরেকটা অপশন রয়েছে যেখান থেকে কোশ্চেন হয়। রামসে ম্যাকডোনাল্ড 1932, কিছু মনে পড়ছে সাল দেখে? যেটা আমাদের কমিউনাল রিয়ার্ড, সাম্প্রদায়িক পুরস্কার বলতে পারো, যেটা তিনি ঘোষণা করেছিলেন। এটাও কোশ্চেন দেয় কোন প্রধানমন্ত্রী করেছিলেন, আর সালটাও দেয়। নেক্সট, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেন?
সুভাষচন্দ্র বসু, যাকে আলটিমেটলি হাউস অ্যারেস্ট, গৃহবন্দী করে রাখা হয়েছিল, এবং আলটিমেটলি 1941-এ তিনি ইন্ডিয়া ছেড়েছিলেন, কিন্তু তিনি নিজ পরিচয়ে কিন্তু ভারতবর্ষ ছাড়েননি। তিনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে ভারতবর্ষ ত্যাগ করেছিলেন, এবং তার ছদ্মনামটা ছিল জিয়াউদ্দিন। এটা মনে রাখবে, এই সিউডোনেমটা একটু মনে রাখবে। তিনি একজন লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট নিজেকে সাজিয়েছিলেন আর কি, এবং এই নাম ধারণ করেছিলেন। এই নামে তিনি ভারত ত্যাগ করেছিলেন 1941-এ। বোসের সম্পর্কে আমরা যতই বলি ততই কম, ওনার সম্পর্কে বলে কোনোদিন শেষ হবে না। ওনার কন্ট্রিবিউশন, ওনার অবদান এতটাই বেশি। নেক্সট, নিচের ছকটির কোন উত্তরটি সঠিকভাবে সাজানো আছে? বাহ, খুব সুন্দর কোশ্চেন। চলো দেখে নি তাহলে। আগে তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তারপর আমরা অপশনে যেতে পারবো। কি বলেছে? ইনসিডেন্ট গুলো, লাহোর ষড়যন্ত্র মামলা, যেটা জেনারেলি 29 to 30 এই পিরিয়ডে চলেছিল। কাকরি ষড়যন্ত্র মামলা, যেটা 25-এ হয়েছিল। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন 1930-তে। আর আলিপুর বোমা মামলা অ্যাপ্রক্সিমেট 08। এইটা কোন ইনসিডেন্টকে বোঝানো হচ্ছে? লাহোর ষড়যন্ত্র মামলা, যেখানে ভগৎ সিং হত্যা করেছিলেন। তার অ্যাসোসিয়েট কে ছিলেন? রাজগুরু সুখদেব। কাকে হত্যা করেছিলেন? সন্ডার্সকে। এটা সন্ডার্সের হত্যাকে বোঝানো হচ্ছে। কাকরি ষড়যন্ত্র মানে কাকরি ট্রেন লুট, লখনৌর কাছে যে কাকরি বলে প্লেসটা আছে, সেখানে যে ট্রেন ডাকাতি হয়েছিল সেটাকে বোঝানো হচ্ছে। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন, এখানে তো ডিরেক্ট দেওয়াই আছে। আলিপুর বোমা মামলা, তো এটাও হচ্ছে বোমা নিক্ষেপ করা হয়েছিল বিচারকের ওপর। তো এই যে ইনসিডেন্ট গুলো কোনটা থেকে জড়িত ছিল? এবার আমরা পার্সনসে আসি। চলো পার্সনস দেখে নি। রামপ্রসাদ বিসমিল, তিনি কিসের সঙ্গে জড়িত ছিলেন? তিনি ছিলেন কাকরি কনস্পিরেসি কেস। যে ঘটনাটা ঘটিয়েছিল কি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা আর্মি, যাই বলো, যেটা তিনি তার সঙ্গে জড়িত ছিলেন। সূর্য সেন কিসের সঙ্গে ছিলেন? চিটাগং, চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন। অরবিন্দ ঘোষ কিসের সঙ্গে ছিলেন? আলিপুর বোমা মামলা। আর ভগৎ সিং তো বলেই দিলাম, লাহোর কনস্পিরেসি। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক মিল। তাহলে আমরা দেখে নিই আমাদের অপশন, এই মিলটা কোন অপশনে রয়েছে। এ হচ্ছে 2, কোন অপশনে রয়েছে? অপশন এ। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন এ, A2, B3, C4 and D1। হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, এখান থেকে এই আলিপুর বোমা মামলা নিয়ে না আরেকটা কোশ্চেন হয়। কোশ্চেনটা হচ্ছে, এই যে অরবিন্দ ঘোষ, তিনি তো অ্যাকিউজড পার্সন ছিলেন এই মামলার আন্ডারে। এই অরবিন্দ ঘোষকে ডিফেন্ড কে করেছিলেন? সিআর দাস। এটাও কোশ্চেন, ওকে, মনে রাখবে। এই যে অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিলেন, তার লয়ার ছিলেন এই কেসে সিআর দাস, চিত্তরঞ্জন দাস। নেক্সট, 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? গান্ধীজি ইন্ডিয়াতে এসছেন কবে? 15-এ, তাই তো? 9 জানুয়ারি, যে কারণে আমাদের প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। তো এরপর তিনি অ্যাকচুয়ালি যে সত্যাগ্রহ, তিনি তো অহিংসাবাদী ছিলেন, এবং তার যে এই যে সত্যাগ্রহ যে অর্গানাইজের যে ব্যাপারটা, সেটা কিন্তু তিনি সাউথ ইন্ডিয়া থেকেই শুরু করেছিলেন, এটা আমরা সবাই জানি। ভারতে এসে তিনি কি বলেছে? গান্ধীজি কিসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন? প্রতিবাদের জন্য সত্যাগ্রহ। আচ্ছা, সাল বলে দিয়েছে, তো সাল দেখেই আমরা আনসার এমনি করে নিতে পারবো, রাওলাট। কারণ রাওলাট আইন কবে হয়েছিল? 1919। চম্পারণ, এটাও তো তিনি সত্যাগ্রহ করেছিলেন চম্পারণে, বাট ইয়ার কত? 17। তাহলে মিলছে না। সাইমন কমিশন, এটার সাথে গান্ধীজি সত্যাগ্রহ তেমন কিছু অর্গানাইজ করেননি। সাইমন কমিশন ভারতে কবে এসেছিল? 1928-এ ভারতে এসছে, ওকে। সাইমন কমিশনের দুটো ইয়ার হয়। যদি বলে গঠন কবে হয়েছে, সাইমন কমিশন গঠন কবে হয়েছে? 1927, দ্যাট ইজ গঠন। আর 1928 যেটা হচ্ছে ভারতে আগমন। দুটোই কোশ্চেন, ওকে। কোশ্চেন পড়ে ভালো মতো সালের আনসার করবে, কিন্তু যদি বলে গঠন কবে হয়েছে তাহলে বলবে 27, যদি বলে ভারতে কবে এসেছে তাহলে বলবে 28। চম্পারণ গান্ধীজি জড়িত ছিলেন, তিনি মেন লিডার ছিলেন। 1917-এ হয়েছিল চম্পারণ। নেক্সট, আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর প্রধান কে ছিলেন? লক্ষ্মী সাইগল।
এখানে আর আদার কোনো অপশনে আমাদের চোখ যাবেই না। লক্ষ্মী স্যাগাল ছিলেন মহিলা বাহিনীর প্রধান। এইখান থেকে আমরা এই অপশনটা দিয়ে একটা কোশ্চেন হয়, প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি ভারতের প্রথম মহিলা শহীদ, এটা কোশ্চেন হয়। ভারতের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, এবং তিনি কোন ইনসিডেন্টে হয়েছিলেন এই শহীদ বা কোন ইনসিডেন্টের সঙ্গে জড়িত ছিলেন এটাও কোশ্চেন নেয়। ইউরোপীয় ক্লাব আক্রমণ বা ইউরোপীয় পাহাড়তলির ক্লাব আক্রমণও বলে, ইউরোপীয় ক্লাব আক্রমণ, এই ঘটনার সঙ্গে কে জড়িত ছিলেন এটা কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে কোশ্চেন হয়। সরোজিনী নাইডু, ইনি কি ফার্স্ট প্রেসিডেন্ট, উইমেন প্রেসিডেন্ট, ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান উইমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। শুধু উইমেন বললে তো আমরা অ্যানি বেসান্ট বলতে হয়, তো ইন্ডিয়ান উইমেন প্রেসিডেন্ট হচ্ছেন সরোজিনী নাইডু। নেক্সট, কোন জায়গা থেকে মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ অভিযান শুরু করেছিলেন? ডান্ডি মার্চ বলো বা এটার আরেকটাও নাম আছে লবণ সত্যাগ্রহ, যেটা হয়েছিল কবে, শুরু কবে হয়েছিল অ্যাকচুয়ালি, ডেট সমেত মনে রাখবে, 1930 12 মার্চ এই অভিযানটা শুরু হয়েছিল। কোথা থেকে হয়েছিল? এটাও খুব খুব সোজা, সবরমতী আশ্রম, যেটা তিনি নিজে এস্টাবলিশ করেছিলেন। নেক্সট, নীল চাষীদের ওপর ব্রিটিশ শোষণের ওপর ভিত্তি করে লেখা বিখ্যাত উপন্যাস নীলদর্পণ কে লিখেছিলেন? এটা তো খুব সোজা, কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র। এই যে নীলদর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র, আর এই নীলদর্পণের ইংলিশ ট্রান্সলেশন কে করেছিলেন? এই ব্যক্তিটি, তাই তো, মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্র লিখেছেন হচ্ছে নীলদর্পণ নাটক বা উপন্যাস, এই উপন্যাসটিকে ইংলিশে ট্রান্সলেট করেছেন মধুসূদন দত্ত, এবং এই যে ট্রান্সলেশন ভার্সনটা মানে ইংলিশের যে অনুবাদটা, এই যে ইংলিশ অনুবাদটা, এইটা পাবলিশ কে করেছিলেন? একজন ব্রিটিশ, জেমস রেভারেন লং। এটাও কোশ্চেন হয়। তার মানে এই নীলদর্পণকে কেন্দ্র করে আমরা তিনটে কোশ্চেন পেতে পারি, একটা হচ্ছে কে লিখেছেন, এবং আরেকটা হচ্ছে এইটার ইংলিশ ট্রান্সলেশন কে করেছেন, এবং আরেকটা হচ্ছে সেই ট্রান্সলেটেড ইংলিশ ভার্সনটাকে পাবলিশ কে করেছেন। তিনটেই কিন্তু আমাদের কোশ্চেন হয়। নেক্সট, কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে, কুষাণ যুগে সব থেকে বেশি যে সেকশনে উন্নতি হয়েছে, শিল্প। কেন বলছি শিল্প? এই যে শিল্প বললাম, কুষাণ যুগে 4টে শিল্পরীতি গড়ে উঠেছিল। সব থেকে প্রায়োরিটি আমরা গান্ধারকে দেব, কারণ গান্ধার শিল্প ছিল মোস্ট পপুলার। গান্ধার, সারনাথ, মথুরা অ্যান্ড অমরাবতী, এই 4টে শিল্পরীতি গড়ে উঠেছিল কুষাণ যুগে। এবং মেনলি কুষাণ বলতে একদম স্পেসিফিক যদি আমরা করে দিই, মেনলি কনিষ্কের আমলে, কনিষ্কের আমলে এই 4টে শিল্পরীতি গড়ে উঠেছিল। তো সব থেকে বেশি উন্নতি কিন্তু শিল্পর সেকশনেই হয়েছে। এবং এই যে গান্ধার শিল্প, এই গান্ধার শিল্প থেকে আবার দুটো কোশ্চেন হয়। কি হয়? একটা হচ্ছে গান্ধার শিল্পে প্রথম ফার্স্ট গৌতম বুদ্ধের মূর্তি তৈরি হয়, এটা কোশ্চেন হয় যে কোন শিল্পরীতিতে প্রথম গৌতম বুদ্ধের মূর্তি তৈরি হয় এবং কেন, এটা নিশ্চয়ই রিলেট করতে পারছো এই নামটা দেখে। ফোর্থ কাউন্সিল, চতুর্থ সম্মেলন, যেটা কনিষ্কের আমলে হয়েছিল, সেখানে কি হয়েছিল, বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, হীনযান মহাযান, এবং সেখান থেকেই তো মূর্তি পূজার যে কনসেপ্টটা সেটা উঠে এসেছিল, যে কারণে প্রয়োজনীয়তা পড়েছিল গৌতম বুদ্ধের মূর্তি তৈরির। এবং এই যে গান্ধার শিল্পরীতি, সেটাও কনিষ্কের আমলেই গড়ে উঠেছে। আরেকটা, গান্ধার শিল্পরীতি কিন্তু শুধুমাত্র ভারতীয় শিল্প দিয়ে তৈরি তা কিন্তু নয়, এটা 3টে শিল্পর সংমিশ্রণ, গ্রিক প্লাস রোমান
প্লাস ইন্ডিয়ান, এই তিনটে শিল্পরীতির সংমিশ্রণ হচ্ছে গান্ধার শিল্প। ওকে, নেক্সট, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইজি, সালটা আগেই বলে ফেলি, সালটা দিয়েও কোশ্চেন হয় যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কত সালে গঠিত হয়েছে। কে গঠন করেছেন? খুব ইজি, আমাদের মাস্টারদা যাকে বলে থাকি আমরা, সূর্য সেন। নেক্সট, চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন কোন সালে? চেঙ্গিস খান কার আমলে ভারত আক্রমণ করেন? সাল তো এটা, এবার এই সালটা দেখে আমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছি কে ছিলেন তখন, এটাও কোশ্চেন হয়, ইলতুৎমিশ। চেঙ্গিস খান যখন ভারত আক্রমণ করেন তখন সিংহাসনে কে ছিলেন? আনসার হবে ইলতুৎমিশ। আর সালটা তো জিজ্ঞাসা করেই, এখানে প্রশ্নেই সাল জিজ্ঞাসা করেছে। নেক্সট, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? সেন বংশীয় রাজা, অবভিয়াসলি। এই কুলিনিজমটা কি? অ্যাকচুয়ালি এই কৌলিন্য প্রথাটা হচ্ছে হিন্দু জাতি প্রথা এবং বিবাহ রীতি নিয়ম, এইটার সঙ্গে জড়িত ছিল হচ্ছে এই কৌলিন্য প্রথাটা। মেনলি আপার যে তিনটে ক্লাস, সেই ক্লাসের যে পুরুষরা সেটা নিম্ন কাস্টের বা নিম্ন শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করতে পারত, এই সংক্রান্ত কিছু রুলস ছিল, কাস্ট সিস্টেম ছিল, যেটাকে কুলিনিজম বলা হয়। এই কৌলিন্য প্রথা কে চালু করেছেন? আমাদের সেন রাজা বল্লাল সেন। বিজয় সেন, যিনি হচ্ছেন বাংলায় প্রতিষ্ঠাতা সেন বংশের, বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু কোশ্চেনও হয়, বাংলায় সেন বংশকে প্রতিষ্ঠা করেন। লক্ষণ সেন, যার সভাকবি ছিলেন জয়দেব, যার ফেমাস বই কি? গীত গোবিন্দ। সমস্ত কোশ্চেন যা যা বলছি, প্রতিটা ইনফরমেশন, প্রতিটা পয়েন্ট এক একটা কোশ্চেন। এবং এই লক্ষণ সেনের আমলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে আক্রমণ করেছিলেন প্রথম? ফার্স্ট মুসলিম ইনভেশন ইন বেঙ্গল, প্রথম মুসলিম আক্রমণ বাংলায়, বাংলায়। ওকে, কে করেছিলেন? বখতিয়ার খলজি। কে ছিলেন উনি? মোহাম্মদ ঘুরির সেনাপতি, তাই তো? এটা তো খুব জিজ্ঞাসা করে, কার আমলে হয়েছে প্রথম আর কে করেছিলেন? মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন বখতিয়ার খলজি। যা যা বললাম প্রতিটা পয়েন্ট কিন্তু এক একটা কোয়েশ্চেন। নেক্সট, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? চোলরা দুটো কারণে ভীষণ ফেমাস, একটা হচ্ছে নৌ সাম্রাজ্য বা নৌ বাহিনী, আরেকটা হচ্ছে স্বায়ত্ত শাসন। এই দুটো কারণে কিন্তু চোলরা ভীষণ ফেমাস, পঞ্চায়েতি ব্যবস্থা বা স্বায়ত্ত শাসন, এই দুটো কারণ যেটা চোলরা শুরু করেছিল, এই দুটো কারণে চোলরা ভীষণ ফেমাস। এই নৌ সাম্রাজ্য, এইটা মেনলি রাজেন্দ্র চোলের আমলে, এর প্রথম রাজেন্দ্র চোল, যার আমলে এই নৌ সাম্রাজ্য বা নৌ বাহিনী তার একদম পূর্ণ বিকশিত অবস্থায় গিয়েছিল, যে কারণে রাজেন্দ্র চোল, যিনি বাংলা জয় করেছিলেন, এটা কোশ্চেন হয় যে কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? তিনি ওড়িশার পাশ দিয়ে, ওড়িশা ক্রস করে গঙ্গা নদীর তীরবর্তী এরিয়াটা পুরোটাই বেঙ্গল তিনি জয় করে নিয়েছিলেন, যে কারণে উনি নিজেকে টাইটেল দিয়েছিলেন, এটাও কোশ্চেন, গঙ্গৈকোন্ড চোল। তিনি এই টাইটেলটা ধারণ করেছিলেন, ওই যে গঙ্গা নদীর তীরবর্তী এরিয়া দখল করেছিলেন বেঙ্গলে, যে কারণে নিজেকে গঙ্গৈকোন্ড চোল বলতেন তিনি। নেক্সট, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থগুলো কে রচনা করে? খুব সোজা, আমাদের পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন। এখানে একটা কথা বলি, এই বইগুলোর সাথে মাঝে মাঝে একটা বই মিক্স আপ করে, হর্ষচরিত। নিম্নের কোন বইটি হর্ষবর্ধনের লেখা বা লেখা নয়, এই ধরনের কিছু একটা কোশ্চেন দেবে এবং মিক্সড করবে এই বইটাকে। মনে রাখবে, এটা কিন্তু দেখে মনে হতে পারে হর্ষচরিত মানে হর্ষবর্ধন লিখেছেন, না, তার জীবনী ঠিকই, বাট এটা লিখেছেন তার সভাকবি মানভট্ট। ওকে,
এটা একটু মনে রাখবে। শশাঙ্ক যিনি হলেন আমাদের প্রথম, আচ্ছা, বাংলার প্রথম স্বাধীন বা সার্বভৌম রাজা। চন্দ্রগুপ্ত মৌর্য তো প্রতিষ্ঠাতা, বিক্রমাদিত্য তো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয়ে থাকে তার টাইটেল। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, এটাও খুব সোজা, ভাবার কোনো অবকাশ নেই। আমাদের কৃষ্ণদেব রায় যিনি হলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। এই বিজয়নগর, এই সাইমালটেনিয়াসলি বিজয়নগরের সাথে কিন্তু আরেকটা সাম্রাজ্য গড়ে উঠেছিল, তাই তো, বিজয়নগর আর বাহুমনি। এই দুটো ছিল কোথায়? সাউথে। কার আমলে গড়ে উঠেছিল এই বিজয়নগর বাহুমনি? এই দুটো সাম্রাজ্য ডিউরিং তুগলক, মোহাম্মদ বিন তুগলক, তাই তো, তার আমল থেকে গড়ে উঠতে শুরু করেছিল। এই বিজয়নগরের ক্যাপিটালটা মনে রাখবে, বিজয়নগরের ক্যাপিটাল বিজয়নগর, এরা মাঝে মাঝে দেয়, ক্যাপিটাল হচ্ছে হাম্পি। নেক্সট, ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? একটু আগেই আমি কোশ্চেনটা আলোচনা করে ফেলেছি অলরেডি। ওখানে জিজ্ঞাসা করেছিল প্রাইম মিনিস্টারকে পাঠিয়েছিলেন, আর এখানে জিজ্ঞাসা করেছে সালটা, তো সালটা আমি অলরেডি তখনও তোমাদের বললাম। নেক্সট, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? আমাদের তিনটে রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল, তাই তো, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো তিনটে রাউন্ড টেবিল বৈঠকে এমন একটা ব্যক্তি ছিলেন যিনি কিন্তু প্রতিটা অ্যাটেন্ড করেছিলেন, এবং এই সেকেন্ডটাতে বলেছে জাতীয় কংগ্রেস, এই কংগ্রেস কিন্তু একটাই অ্যাটেন্ড করেছিল, সেকেন্ডটা, এবং কংগ্রেসের প্রতিনিধি হয়ে কে গিয়েছিলেন? খুব সোজা, আমাদের গান্ধীজি। এবং এমন একজন ব্যক্তি আছেন যিনি তিনটেই অ্যাটেন্ড করেছিলেন, সেটা হচ্ছেন আম্বেদকর, যিনি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেতেই প্রেজেন্ট ছিলেন। এটাও কোশ্চেন, যে নিম্নের কোন ব্যক্তি তিনটে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? নেক্সট, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? এই যে 16 রাজ্য ছিল আমাদের, 16 মহাজনপদ, তার মধ্যে 15টাই ছিল কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়াতে, উত্তর ভারতে, একমাত্র একটাই ছিল আমাদের সাউথ ইন্ডিয়াতে, সেটা কি? অসমক। মেইনলি সেটা লোকেশন কি ছিল? গোদাবরী ভ্যালি। কোশ্চেনটা এইভাবেও দেয়, গোদাবরী উপত্যকায় অবস্থিত মহাজনপদটির নাম কি? নেক্সট, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব দেয় এই কোশ্চেনটা, এবং এই সালটাও জিজ্ঞাসা করছে, আজকাল কিছু জায়গায় দেখছি এই সালটাও জিজ্ঞাসা করছে, সালটাও একটু মনে রাখবে। ওকে, 1873। কে করেছিলেন? আমাদের জ্যোতিবা ফুলে। এখানে খুব ইম্পর্টেন্ট দুটো অপশন আমাদের আমার চোখে আসছে, যেখান থেকে খুব কোশ্চেন হয়। হরদয়াল 1913 করেছিলেন কি? গদর পার্টি, খুব দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আমাদের গোখলে, এটাও খুব দেয়, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এই দুটো খুব দেয়, সাল সমেত মনে রাখবে। হরদয়াল হচ্ছে 1913 গদর পার্টি, এবং গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে 1905 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। নেক্সট, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এই বিলটা কত সালে পাবলিশ হয়েছিল? 1883-তে। ডিউরিং, কে ছিলেন তখন? ডিউরিং রিপন, তাই তো, ভাইসরয় ছিলেন রিপন তখন, রিপনের আমলে হয়েছিল। ইলবার্ট বিল অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল কি এই বিলে? এই বিলটা ভীষণ বিতর্কিত একটা বিল ছিল। এই বিলটাতে বলা হয়েছিল যে এবার থেকে কি হবে, এবার থেকে যারা আমাদের ইন্ডিয়ান যে সিনিয়র জাজেসরা রয়েছেন, বিচারপতিরা, তারা ইউরোপিয়ানদের ট্রায়াল করতে পারবে, মানে যারা ইউরোপিয়ান ক্রিমিনাল যদি কোনো ক্রাইম করে থাকে তাহলে তাদের
বিচারে জড়িত থাকতে পারবে ইন্ডিয়ান জাজেসরা, যেটা এর আগে এই সিস্টেমটা ছিল না। ইলবার্ট বিলে এটাই বলা হয়েছিল। এবং তার মানে আচ্ছা, আগে আমরা আনসারটা করে ফেলি। আমাদের আনসার তাহলে কি হচ্ছে? বিচার ব্যবস্থা। এবং এই বিলটা নিয়ে কিন্তু প্রবল বিক্ষোভ উঠেছিল। এটাও কোশ্চেন হয় কত সালে এবং কার আমলে। রিপনের আরো দুটো কন্ট্রিবিউশন আছে, রিপন থেকে আরো দুটো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। একটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্লাস অস্ত্র আইন, এই দুটো তিনি তুলে দেন, এটা তিনি তুলে দিয়েছিলেন। আর এই দুটো চালুকে করেছিলেন, দুটোই কোশ্চেন হয়, লিটন। চালু করেছিলেন লিটন, তুলে দিয়েছিলেন রিপন। তো এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন্স। তো এরপরে আবার আমরা বাছাই করা কিছু প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন নিয়ে আবার আমরা আসবো, আবার আমরা আলোচনা করব। তোমরা শীঘ্রই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস নাও, এবং এখানে তোমরা অ্যাডমিশন নাও। অ্যাডমিশন নিয়ে ক্লাসগুলো করলেই তোমরা তার উপকারিতা নিজেরাই বুঝতে পারবে। চলো আজকের মতো তাহলে এই অবধি রইলো।